হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি একটি ম্যারাথন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক প্র্যাকটিস সেট নাম্বার 36, নবম ও দশম শ্রেণীর পাঠ্য বই, সাহিত্য সঞ্চয়ন ও সাহিত্য সম্ভার। 136টি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ, কমনের শীর্ষে এসএলএসটি এবং এমএসসি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান এরপরে হয়তো ঝাড়খণ্ড এসএলএসটির জন্য বা আমাদের পিএসসির জন্য, তো তারা আমার 8768830230 যে স্ক্রিন নাম্বারটা দেওয়া আছে এখানে যোগাযোগ করে নেবেন। ওকে, আমরা কিন্তু পুজোর পর থেকেই ক্লাসটা শুরু করে দেব। তো যাই হোক, এখন এসএলএসটি নিয়ে কথা বলি। এটাই আমার আজকে মানে সাহিত্য সঞ্চয়ন ও সাহিত্য সম্ভার থেকে দেওয়া শেষ ক্লাস। তো এর আগে আমি অনেক প্রশ্ন দিয়েছিলাম, আজকে 136টা প্রশ্ন দেব। আমি এর আগে প্রবেশাঙ্ক ডায়েরি এবং কুড়ি থেকে 100+100 200টি প্রশ্ন দিয়েছিলাম। এখান থেকে সাহিত্য সঞ্চয়ন ও সাহিত্য সম্ভার থেকে মোটামুটি বহু প্রশ্ন দিয়েছিলাম। তো আজকে নিয়ে সর্বমোট 574টা এমসিকিউ হবে, অর্থাৎ 554+200, 574+200, 774টা কিন্তু বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ দিচ্ছি। যারা ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, একবার জাস্ট চোখ বুলিয়ে নেবেন। ওকে, আর একটা কথা, সবাই কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন। জানি আজকে খুব সময় কম, আমি একটু স্পিডে বলার চেষ্টা করব, হয়তো অনেকে বুঝতে পারবেন না। আর আগের দিনে আমার ল্যাপটপ হ্যাং করে গেছিলো, সেই জন্য দুঃখিত, সেই জন্য হয়তো কথার সঙ্গে এর কোনো মিল পাইনি। ঠিক আছে, তো আজকে আসার অসুবিধাটা হবে না, যে ল্যাপটপটা ঠিক আছে। তবে একটু তাড়াতাড়ি বলবো, নাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে সিলেবাসে শেষ করার। কারণ আজকে এখন আমি 2 থেকে 3টা ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করবো। আর আমাদের কিন্তু আজকে ফাইনাল পরীক্ষা নেব আমরা 3 নম্বর মক টেস্ট। যারা আমাদের চ্যানেল এখন জয়েন হননি, আমার টেলিগ্রাম গ্রুপ আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। একটা গ্রুপের নাম হচ্ছে বাংলা সাহিত্যিক চৈতমালা, একটা গ্রুপের নাম হচ্ছে বাংলা অল ইন ওয়ান। ওখানে জয়েন হয়ে যান। বিকালবেলা আমি হয়তো পিডিএফটা দেবো 60 নাম্বারের এমসিকিউ, রাত্রিবেলা ইউটিউবে অ্যান্সারটা আপলোড করে দেবো, তখন দেখে নেবেন যে কে কত নাম্বার পেলেন। ঠিক আছে, তো চলুন বেশি দেরি আমরা ভিডিওটি শুরু করি। আর একটা কথা, অনেকে উৎস নিয়ে একটু ঝামেলা করেছিলেন। দেখুন, সব উৎস আমরা মিলাতে পারি না, আগেই বলেছি। 90% উৎস আমরা মিলিয়ে দিই, 10% উৎস আমরা খুঁজে পাই না, কারণ সেটা পিডিএফ থাকে না, না থাকে আমাদের কাছে বই। তখন কিন্তু বার চলতি বই আমাদের ফলো করতে হয়। এবার অনেকে বলবেন যে না জেনে কেন অ্যান্সারটা দিচ্ছেন। দেখুন, আমরা সবগুলো দিই না, আমার মোটামুটি যেগুলো মনে হচ্ছে সঠিক এগুলো সেইগুলোই আমরা দিই। ঠিক আছে, আমরা 98% সঠিক তথ্যই প্রদান করি, 2% চোখের পলকে উৎসগুলো ভুল হয়ে যায়। আমি ওই যে বার চলতি বই ফলো করতে চাই না, কিন্তু কি করবেন, যদি আপনাকে জানাতে হয় ছাত্রছাত্রীদেরকে, যদি এসএলএসটিতে পড়ে যায়, তখন আপনি কি করবেন? হয়তো ওটাকে অ্যান্সার করবে। ওই জন্য আমরা 2% যেগুলো খুঁজে পাই না আমরা জানিয়ে দিই, বাকি 98% কিন্তু উৎসগুলো আমরা খুঁজেই দিই পাঠ্য বই থেকে। ঠিক আছে, বা কোনো পিডিএফ থেকে। তো চলুন আজকে ফার্স্ট প্রশ্ন শুরু করি। ফার্স্ট প্রশ্ন দেখুন, আমি চমকে উঠলুম, লেখকের চমকে ওঠার কারণ কি? উত্তর হচ্ছে অপশন ঘ, ক, খ উভয় সঠিক। মানে দুটো হবে, যে অচেনা জায়গায় তার নাম ধরে ডাকাটা একটা আশ্চর্যজনক ব্যাপার, এবং বহুকালে তিনি চেনা মাস্টার মশাইয়ের গলার স্বর শুনে তিনি আশ্চর্যান্বিত বা বিস্মিত হয়েছেন। ঠিক আছে, মানে ক, খ উভয় সঠিক। তারপর দেখুন 2 নম্বর প্রশ্ন, সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলা যায়, এর কারণ কি? উত্তর হচ্ছে অপশন খ, সংস্কৃত অত্যন্ত কম সংখ্যক শব্দই অন্য ভাষা থেকে গ্রহণ করেছে। আর আমি একটু স্পিডে বলছি, তবুও আপনারা মনে মনে অ্যান্সার করবেন। হ্যাঁ, অ্যান্সার করে কে কত নাম্বার পেলেন কমেন্ট করে জানিয়ে দেবেন। 3 নম্বর প্রশ্ন, খেয়া কবিতায় নদীর 2 তীরে কটি গ্রাম আছে? উত্তর হচ্ছে অপশন ক, 2টি গ্রাম আছে। 4 নম্বর প্রশ্ন, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি আজ কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? দেখুন, এখানে একটা কথা বলি, আমি দুটোই খুঁজে পেয়েছি, তবে সবচেয়ে বেশি খুঁজে পেয়েছি বেঁচে থাকা কবিতাটা। ওকে, আর একটা কথা, মূল বইটা আমার কাছে নেই। আমি উত্তরটা বলি, উত্তর হচ্ছে অপশন ক, মুন্ডইন ধড়গুলি আহ্লাদে চিৎকার করে। সাল হচ্ছে ফেব্রুয়ারি 1972 বা 1378। তথ্য দেখুন যে এই কবিতাটি 1970 খ্রিস্টাব্দে রচিত হয়। কবিতাটি পরবর্তীতে তার বেঁচে থাকা কবিতা 1 মে 1978 বা 1385 মতান্তরে 1977 নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়, সেটা পরবর্তীতে। এইবার বলি যে এই দুটো পিডিএফ কিন্তু আমার কাছে নেই, কিন্তু আমার কাছে শ্রেষ্ঠ কবিতা ছিল, সেখানে বেঁচে থাকার কবিতার অন্তর্গত এই
জন্মভূমি আজ কবিতাটা আমি খুঁজে পেয়েছি। সেখানে কিন্তু এই মুন্ডহীন ধরগুলি আলাদা চিৎকার করে এটা কিন্তু ছিল না। শ্রেষ্ঠ কবিতায় কিন্তু আমি দেখলাম যে সেখানে ওই বেঁচে থাকার কবিতা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কিন্তু জন্মভূমি আজ কবিতাটা আছে। ওকে, তাহলে মূল অথেন্টিক প্রমাণটা কিন্তু পাইনি। তবুও আমরা যেগুলো বই পড়ে জেনেছি যে মুন্ডহীন ধরগুলি আলাদা চিৎকার করে, এটা হচ্ছে প্রথমে এটাতে অন্তর্ভুক্ত হয়, তারপর তার বেঁচে থাকার কবিতা এই কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। ওকে, দুটো অপশন থাকলে আগে তো এটাই করা উচিত, অপশন ক। এবার ওটা না থাকলে তো ওখানে বেঁচে থাকার কবিতাটা করা উচিত। বেঁচে থাকার কবিতা 100% হবে। মুন্ডহীন ধরগুলো আলাদা চিৎকার করে এটা হচ্ছে সবসময় খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে, বিভিন্ন এমনি বা চলতি বই থেকেই নিতে হয়েছে। তারপর দেখুন 5 নম্বর প্রশ্ন, তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা কেমন? উত্তর হচ্ছে অপশন ঘ, প্রভুহীন কুকুরের মতো। 6 নম্বর প্রশ্ন, হা পুত্র হা বীরবাহু বীরেন্দ্র কেশরী, বীরবাহুকে বীরবাহু জননীর নাম কি? উত্তর হচ্ছে বীরবাহু হচ্ছে অপশন ক, রাবণের পুত্র, তার জননীর নাম হচ্ছে চিত্রাঙ্গদা। অনেকে মন্দোদরী বলেন, সেটা কিন্তু ভুল। হ্যাঁ, রাবণের পুত্র, তার জননীর নাম হচ্ছে চিত্রাঙ্গদা, অর্থাৎ রাবণের স্ত্রীর নাম হচ্ছে চিত্রাঙ্গদা। 7 নম্বর প্রশ্ন, বিশেষ প্রয়োজনে তোমাকে আজ আনিয়েছি, কে কার উদ্দেশ্যে এই উক্তিটি করেছেন? অথবা তার উন্নতি কামনায় তুমি আমাকে অনুরোধ করেছ, কে কার উদ্দেশ্যে একথা বলেছেন? বিশেষ প্রয়োজনটি কি ছিল? প্রতাপের গতিরোধ করা। উত্তর হচ্ছে অপশন ক, আকবর সেলিমের উদ্দেশ্যে এই মন্তব্যটি করেছেন। তারপর দেখুন 8 নম্বর প্রশ্ন, আমাদের পথ নেই আর, উদ্ধৃতাংশে পথ না থাকার অর্থ কি? উত্তর হচ্ছে অপশন ঘ, কোনো উপায় নেই। 9 নম্বর প্রশ্ন, পৃথিবী বাড়ুক রোজ কবিতায় কবি ছোট হতে হতে কিসের মতো হতে চেয়েছেন? উত্তর হচ্ছে অপশন খ, একগুচ্ছ রেশমের মতো হতে চেয়েছেন। তথ্য দেখুন যে এই কবিতায় কবি নিজেকে রাজপুতানি মখমলের শাড়ির সঙ্গে তুলনা করেছেন। তারপর দেখুন 10 নম্বর প্রশ্ন, আজকে কিন্তু অনেক পাশে পাশে অ্যান্সার আছে, 136টা প্রশ্ন নামে, কিন্তু অ্যাকচুয়ালি এটা 170টা 80টা প্রশ্নের সমান হবে। কিন্তু পাশে তথ্যগুলো যতটা ইম্পর্টেন্ট, প্রশ্ন কিন্তু ততটা ইম্পর্টেন্ট। পেন্সিল শার্পনারের মতো ধারালো ব্লেডযুক্ত ছোট্ট একটা যন্ত্র সাহেবরা কেন বানিয়েছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, পালক কেটে কলম তৈরির জন্য। 11 প্রশ্ন, তুমি আর কিছু না বলিয়া আপন অধর আমার অধরে অর্পিত করিতেছ, এখানে তুমি বলতে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ, প্রভাবতীকে। 12 নম্বর প্রশ্ন, নদের চাঁদ কোথায় বসে নদীকে দেখত? উত্তর হচ্ছে অপশন ঘ, ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসে। তথ্য দেখুন যে 5 দিনের আকাশ ভাঙা বৃষ্টি নদীকে অপরূপ রূপ দিয়েছিল। তার কতদিনের আকাশ ভাঙা বৃষ্টি? 5 দিনের। দুদিকে মাঠঘাট জলে ডুবে গিয়েছিল। রেলের উঁচু বাঁধ ধরে হাঁটতে হাঁটতে দুপাশে চেয়ে চেয়ে নদের চাঁদ নদীর বর্ষণ পুষ্ট মূর্তি কল্পনা করবার চেষ্টা করেছিল। 30 বছর বয়সে নদীর জন্য তার এত বেশি মায়া একটু অস্বাভাবিক। তাহলে তার কত বছর ছিল? উত্তর হচ্ছে তার 30 বছর ছিল নদের চাঁদের। ওকে, কামল পালের বইতে 25 বছর দেওয়া আছে, ওটা কিন্তু ভুল। এটা কিন্তু নদের চাঁদের বয়স কত হবে? 30 বছর হবে। তাই আমার প্রশ্ন, মফস্বলের বাস সম্ভাবনা বয়ে নিয়ে পশ্চিম বাংলার গভীর ভেতর থেকে উঠে এলো আর উত্তেজনা ছড়ালো চারিদিকে। বাসটি পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গায় ছুটেছে তা হলো? উত্তর হচ্ছে অপশন গ, শালবন লালমাটি। 14 নম্বর প্রশ্ন, সারা সপ্তাহে মিঠাই তৈরি হয় ওই একটি দিনে, দিনটি হলো, অথবা সেদিন তাকে ঘুরতে হয় অনেক বেশি, কোন দিন? উত্তর হচ্ছে অপশন ক, রবিবার। তারপর দেখুন 15 নম্বর প্রশ্ন, ঝোড়ো সাধু নামক রহস্যমূলক গল্পে লোকটির বাড়ি কোথায় ছিল? এটা কি ধরনের গল্প? রহস্যমূলক গল্প। তো এই গল্পে লোকটির বাড়ি কোথায় ছিল? উত্তর হচ্ছে অপশন ক, ময়ূরভঞ্জে। 16 নম্বর প্রশ্ন, কাল তার উত্তর দিয়েছি, লেখক কোন প্রসঙ্গে তার উত্তর দিয়েছেন? কাল বলতে এখানে বোঝানো হয়েছে 28 জুলাই 1857 খ্রিস্টাব্দকে। উত্তর হচ্ছে অপশন খ, ভারতবর্ষের মিস নোবেলের আশা এবং সব কিছু চাক্ষুষ দেখতে চাওয়া। 17 নম্বর প্রশ্ন, বঙ্গমাতার চরণে কোন ফুল?
উত্তর হচ্ছে অপশন গ পদ্ম ফুল। 18 নম্বর প্রশ্ন, জলে ভাসছে, কি জলে ভাসছে? উত্তর হচ্ছে অপশন ঘ সব। 19 নম্বর প্রশ্ন, নরেশের জীবন ইতিহাসের মধ্যে কয়েকটি পৃষ্ঠায় চন্দ্রনাথ কিসের মতো দীপ্তিতে প্রদীপ্ত প্রধান হয়ে আছে? অথবা কিসের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করে লেখকের আনন্দ হয়? উত্তর হচ্ছে অপশন ক কালপুরুষ নক্ষত্রের মতো। তথ্য দেখুন যে কারণ ওই জিনিসটির খড়গধারী ভীমকায় আকৃতির সঙ্গে চন্দ্রনাথের আকৃতির যেন এমন একটা সাদৃশ্য আছে। সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে বের হয়ে চন্দ্রনাথের কথা ভাবতে ভাবতে লেখক বাড়ি ফিরেছিলেন। কোথা থেকে বাড়ি ফিরেছিলেন? সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে। 20 নম্বর প্রশ্ন, ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়, এখানে দুয়ার ভাঙা বলতে কি বোঝানো হয়েছে? তথ্য দেখুন যে এখানে দুয়ার ভেঙে জ্যোতির্ময় এসেছে। দুয়ার ভেঙে কি এসেছে? জ্যোতির্ময় এসেছে। জ্যোতি কবিতায় তোমারই হোক জয় কথাটি মোট 6 বার ব্যবহৃত হয়েছে। তথ্য দেখুন যে জ্যোতি কবিতায় তোমারই হোক জয় কথাটি মোট কত ব্যবহৃত হয়েছে? জ্যোতি কবিতায় তোমারই হোক জয় কথাটি মোট 6 বার ব্যবহৃত হয়েছে। দেখুন পাশে আছে, তাহলে এই নয় যে এটা ইম্পর্টেন্ট নয়, পাশে তথ্যটা কিন্তু ততটা ইম্পর্টেন্ট যতটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আচ্ছা, উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন গ পুরাতন জরাজীর্ণতা ও কুসংস্কারের অবসান ঘটানো। 21 নম্বর প্রশ্ন, এই পরিবর্তনটি যদি আমার চোখের সামনে ঘটত, কোন পরিবর্তনের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক কুড়ি থেকে ফুল ফোটা। 22 নম্বর প্রশ্ন, আমাকে দেখুন গল্পে লেখকের নাম ছিল অরিন্দম বসু। গত 10 বছর ধরে তিনি ব্যাংকের কোন ডিপার্টমেন্টে বা বিভাগে বসছেন? কত বছর ধরে? 10 বছর ধরে, এটা মনে রাখবেন। উত্তর হচ্ছে অপশন ক ক্যাশে। তার অফিস ছিল দোতলায়, আগে তিনি অন্যান্য ডিপার্টমেন্টে ছিলেন। তারপর দেখুন 23 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু প্রমাণটা খুব একটা পাইনি। শ্রুতিকুমার চট্টোপাধ্যায়ের ভারতবাসীর আহার প্রবন্ধটি তার কোন প্রবন্ধ গ্রন্থ বা প্রবন্ধ সংকলন গ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে অপশন ঘ শ্রুতিকুমার চট্টোপাধ্যায়ের একক প্রবন্ধ। প্রমাণ কিন্তু পাইনি। 24 নম্বর প্রশ্ন, একাকারে কবিতায় কবি ঝর্ণার সামনে কিভাবে দাঁড়াতে বলেছেন? উত্তর হচ্ছে অপশন গ নতজানু হয়ে। 25 নম্বর প্রশ্ন, অপূর্বকে প্রতিদিন তার হাতের তৈরি মিষ্টি খাওয়ার জন্য কে স্বনির্বন্ধ অনুরোধ করেছিলেন? এতে অপূর্ব রাজি হয়েছিল। অফিসের একজন ব্রাহ্মণ পেয়াদা তার জন্য মিষ্টি বয়ে নিয়ে আসতো। উত্তর হচ্ছে অপশন ঘ রামদাসের স্ত্রী স্বনির্বন্ধ অনুরোধ করেছিলেন। 26 নম্বর প্রশ্ন, আঁকড়ে ধরেছে খড়কুটো, অতীতাংশে খড়কুটো হলো? উত্তর হচ্ছে অপশন খ গান। 27 নম্বর প্রশ্ন, রামবাবুকে কত সালে গম্ভীরভাবে ঘুম পাড়িয়ে একটা ঠান্ডা বাক্সে ভরে মাটির নিচে একটা স্টোর রুমে রেখে দেওয়া হয়েছিল? কথা ছিল 100 বছর পর পরবর্তী সমাজের মানুষ তার ঘুম ভাঙাবে। উত্তর হচ্ছে অপশন গ 1979 সালে। 18 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে স্পেনীয় কবি হুয়ান র্যামন হিমেনেজ সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? তিনি কোথাকার কবি? স্পেন দেশের কবি বা স্পেনীয় কবি, মনে রাখবেন। উত্তর হচ্ছে অপশন খ 1956 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন। তথ্য দেখুন যে স্পেনীয় ভাষায় আনন্দোচ্ছলতা ও শৈল্পিক বিশুদ্ধতার দৃষ্টান্ত স্থাপনকারী গীতিধর্মী কাব্য রচনার জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়। নিকারাগুয়ার কবি ও স্পেনীয় কাব্যে আধুনিকতাবাদী আন্দোলনের নেতা রুবেন দারিও তার উপর গভীর প্রভাব ফেলেন। দারিও নিমন্ত্রণে তিনি মাদ্রিদে যান। এছাড়া ফ্রান্সে ভ্রমণের সময় সেখানকার প্রতীকবাদী কবিত্বের শুরুর দিকে রচনাগুলিতে তাকে প্রভাবিত করে। ঠিক আছে, তারপর দেখুন 29 নম্বর প্রশ্ন, চণ্ডীর আদেশ পান বীর হনুমান। বীর হনুমান কে? উত্তর হচ্ছে অপশন গ পবনের পুত্র। 30 নম্বর প্রশ্ন, হিমালয় রোড কোথা থেকে আরম্ভ হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক শিলিগুড়ি থেকে। 31 নম্বর প্রশ্ন,
বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের উপোস গল্পটি তার কোন গল্পগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে অপশন গ, দুষ্টু লক্ষ্মীদের গল্প। প্রকাশকাল হচ্ছে 1364 বঙ্গাব্দ। তারপর দেখুন 32 প্রশ্ন, মাঠে রাখাল বেদনা তার আমরা কি অত বুঝি, রাখালের নাম কি? উত্তর হচ্ছে অপশন খ, রূপাই। রাখালের নাম হচ্ছে রূপাই। তথ্য দেখুন, রূপাইয়ের স্ত্রীর নাম সাজু। তাদের প্রণয় বিরহের অসামান্য আখ্যান বেতারবাসী কবিতা সহ নকশিকাটার মাঠ 1929 নামক রোমান্টিক গাথাকাব্যে রচিত হয়েছে। 33 প্রশ্ন, মায়েস অঞ্চলটি পশ্চিমবঙ্গের কোন জেলার অন্তর্গত? উত্তর হচ্ছে অপশন খ, হুগলি জেলার অন্তর্গত। 34 নম্বর প্রশ্ন, হি নিউ নট হোয়াট টু সে অ্যান্ড সো হি সোর, এটি কার লেখা পদ্য? উত্তর হচ্ছে অপশন গ, জর্জ গর্ডন বাইরন বা লর্ড বাইরনের। তারপর দেখুন 35 নম্বর প্রশ্ন, এবার এক টিপুনিতেই নিংড়ে বার করে নিল, কি বার করে নিল? উত্তর হচ্ছে অপশন গ, আমার নিজের ভেতরটা। 36 নম্বর প্রশ্ন, একদিন কার্যপলক্ষে গরুর গাড়ি চড়ে যেতে যেতে গল্পকথকের চোখে পড়ল শাবলতলার মাঠ, সেখানে এখন কি তৈরি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন ঘ, মস্ত বড় কারখানা তৈরি হচ্ছে। তথ্য দেখুন যে তিনি গরুর গাড়ি করে তার পিসিমার বাড়ির গ্রামের পাশের একটা গ্রামে মেয়ের বিয়ের পাত্র খুঁজতে গিয়েছিলেন। 37 প্রশ্ন, নিরন্তর ছুঁয়ে দুটি আঁখি অধিকাংশটির অর্থ হল অপশন ঘ, অবিরাম অশ্রু নির্গত হওয়া। 38 প্রশ্ন, কিসের জন্য হরিদার আক্ষেপ হয়েছিল? সন্ন্যাসীর গল্প শুনে তিনি খুব গম্ভীর হয়ে গিয়েছিলেন। কার গল্প শুনে তিনি খুব গম্ভীর হয়ে গিয়েছিলেন? সন্ন্যাসীর গল্প শুনে। প্রশ্ন কি, কিসের জন্য হরিদার আক্ষেপ হয়েছিল? উত্তর হচ্ছে অপশন গ, সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে না পারার। তারপরে দেখুন 39 নম্বর প্রশ্ন, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া, ইন্দ্রজিৎ কার চরণে প্রণাম করেছিল? উত্তর হচ্ছে অপশন ঘ, ধাত্রীর চরণে। 40 নম্বর প্রশ্ন, ইংরেজিতে ভেবে তাকে যথাযথ বাংলা অনুবাদে প্রকাশের চেষ্টা করলে লেখকদের বলা হয়? উত্তর হচ্ছে অপশন ক, উৎকট। 41 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের শৈশবে সন্ধ্যার সময় ইংরেজি পড়বার জন্য তাকে তার বাড়িতে কে আসতেন? ইংরেজি পড়বার জন্য কিন্তু, ঠিক আছে। উত্তর হচ্ছে অপশন ঘ, অঘোর বাবু। 42 নম্বর প্রশ্ন, বীক্ষণ নাটকে মানুষের উদ্দেশ্যে তাপসের উক্তি, মুখে আমরা বলি বটে সত্যমেব জয়তে, আসলে আমরা কি চাই? উত্তর হচ্ছে অপশন খ, সত্য থেকে দূরে থাকতে। 43 নম্বর প্রশ্ন, শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন কে? উত্তর হচ্ছে অপশন খ, মহর্ষি দুর্বাসা। 44 নম্বর প্রশ্ন, সাত ভাই চম্পা কবিতায় কবি কাকে তুষ্ট ছদ্মবেশ ঘোষণার কথা বলেছেন? উত্তর হচ্ছে অপশন গ, চম্পাকে। তারপর দেখুন 35 নম্বর প্রশ্ন, পাঠান মোগল যুগে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি, পাঠান মোগল যুগে বাংলা ভাষায় প্রচুর আরবি ও ফার্সি শব্দ প্রবেশ করার কারণ কি? উত্তর হচ্ছে অপশন ক, তখন আইন আদালত ও খাজনা খারিজের ভাষা ছিল প্রধানত আরবি ও ফার্সি। 46 নম্বর প্রশ্ন দেখুন, আর একটি পাহাড় দেখিয়া চমৎকৃত হইয়াছিলাম, পাহাড়টি কেমন? উত্তর হচ্ছে অপশন ক, এক শিলা সমুদয় একখানি প্রস্তর। 47 প্রশ্ন, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, মনিয়া হলো কি? এবার জানি ঝামেলা হবে, তবে আজ ঝামেলাটা ক্লিয়ার করে দেবো। আমি ভাবছিলাম যে ক্লিয়ারটা করবো না, একটু দেরি হয়ে যাবে, কিন্তু যা হোক ক্লিয়ারটা করে দেবো, ঠিক আছে। এতদিন আমরা জেনে এসেছি এটা হচ্ছে এক শ্রেণীর পাখি, কিন্তু আমাদের বইতেও দেওয়া আছে সেটা, কিন্তু এক শ্রেণীর পাখি নয়। উত্তর হবে অপশন ঘ, একজন কেশবতী কন্যার নাম। এটা আমি 100% শিওর, ঠিক আছে। এক শ্রেণীর পাখি হবে না, একজন কেশবতী কন্যার নাম হবে। প্রমাণ চাইছেন তো? প্রমাণ নিয়ে এসেছি, কোনো অসুবিধা নেই।
দেখুন কি লেখা আছে। 1915 সালে ব্রজমোহন স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন জীবনানন্দ। তারও আগে ঢুকে পড়েন নারী পুরুষের মধ্যকার সম্পর্কে রসায়নের জলে। সেই জালে তাকে কাছে টানে মনিয়া। মনিয়া কোনো গাছ নয়, পাখি নয়, সে একটা মেয়ে, মিলুর চেয়ে বছর দুয়েকের ছোট। এবার দেখুন দেওয়া আছে যে মনিয়ার কাছে মিলু প্রথমে খুঁজে পান জীবনের আরেক আকর্ষণ, মায়া, প্রেম, এরকম দেওয়া আছে, অত পড়ার সময় নেই। তারপর দেখুন এখানে একটু ভালো করে দেখুন। হুম যেরকম দেখুন অনেক কিছু দেওয়া আছে যে তার মা হচ্ছে হিন্দু কিন্তু বাবা পর্তুগিজ, স্থানীয় গির্জার পাদ্রী, দেশের বাড়ি যাওয়ার কথা বলে সেই পাদ্রির বৌদির নিখোঁজ। হ্যাঁ, মুনিয়া এক পাদ্রির মেয়ে, দেখুন সব লেখা আছে। তাহলে মুনিয়াকে একটা পাদ্রির মেয়ে, ওকে, তাহলে একটা মেয়ে এসে সেটা কিন্তু কোনো পাখি নয়, এরকম বহু তথ্য দেওয়া আছে এই বইটাতে। হ্যাঁ, ওটা গবেষণামূলক বই, ওকে, সব জোগাড় করতে হয়েছে। এগুলো হচ্ছে অনেক ভালো ভালো বই থেকে নেওয়া। আমরা অনেক গবেষণামূলক বই থেকে নিয়েছি, যে বিমল ভৌমিক, অধ্যাপিকা সুমিতা চক্রবর্তী, প্রথম আলো পত্রিকা, কই মাসুদ আহমেদ, গৌতম মিত্র, এমনকি জীবন দাসের দিনলিপি থেকে সম্পাদনা করেছেন ভূমেন্দ্র গুহ, তো সঞ্জীব দাসের হচ্ছে পরিচয় পত্রিকা থেকে, জীবনানন্দ দাস শতবার্ষিকী সংখ্যা বিয়া পত্রিকা থেকে, দিবারাত্রি কাব্য সাহিত্য সংখ্যা থেকে, নীল হাওয়ার সমুদ্রে প্রদীপ দাস বর্মার লেখা, এরকম অনেক তথ্য থেকে নিয়েছি এগুলো, ঠিক আছে। শুধু একটা প্রমাণ নয়, আমার কাছে আরও 4-5টা প্রমাণ আছে, মানে আমি এখানে জাস্ট বই বলে আমি একটা প্রমাণ দিয়েছি, কিন্তু একটা প্রমাণ নয়, আপনার চাইলে আমি আরও বহু প্রমাণ দিতে পারি, সেটা আমার কাছে লেখা টাইপিং করে আছে। বই 2-3টে আছে, টাইপিং করেও 2-3টে আছে, টাইপিংটা দিলাম না, অনেক সময় নষ্ট হবে, ঠিক আছে। তাহলে সে কিন্তু একটা মেয়ে, সে কোনো পাখি নয়, ওকে। মনি এক পাদ্রির মেয়ে, তার মা ছিল হিন্দু, বাবা পর্তুগিজ, স্থানীয় গির্জার পাদ্রি, দেশের বাড়ি যাওয়ার কথা বলে সেই পাদ্রির বহুদিন নিখোঁজ, ওকে। বহু তথ্য আছে, সেগুলো আর এখন দিচ্ছি না, ওকে। তো তিনি বা সে জীবনানন্দ দাশের থেকে 2 বছরের ছোট ছিলেন, ওকে। তারপর দেখুন, বেশি প্রমাণ করতে অনেক সময় লেগে যাবে। তাহলে একজন কেশবতী কন্যার নাম হচ্ছে মনিয়া, এটা কিন্তু কোনো পাখি নয়, 100% শিওর। তারপর দেখুন 48 প্রশ্ন, কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে, কে কাকে উদ্দেশ্য করে এই উক্তিটি করেছেন? উত্তর হচ্ছে অপশন গ, রাবণ সমুদ্রকে উদ্দেশ্য করে। তবে একটা কথা বলি, যদি অপশানে এই পদ মানে পাখি কেশবতী কন্যার নাম দুটোই থাকে, তাহলে অপশন ঘ করবে কেশবতী কন্যার নাম। যেহেতু বাদ চলতি বইতে ছেয়ে গেছে এটা এক শ্রেণীর পাখি, তো যদি কেশবতী কন্যার নাম না থাকে তখন পাখি করবেন। আবার রিপিট করছি, যদি দুটো অপশন থাকে, পাখি থাকে আর কেশবতী কন্যার নাম থাকে, তাহলে অবশ্যই একজন কেশবতী কন্যার নাম করবেন। আর যদি কেশবতী কন্যার নাম অপশন না থাকে, বা চলতি বইতে ছড়িয়ে গেছে এক শ্রেণীর পাখি, তখন কিন্তু আপনারা এক শ্রেণীর পাখি করবেন, ওকে। তো অরিজিনাল হচ্ছে এক শ্রেণীর বা একজন কেশবতী কন্যার নাম, অথেন্টিক উত্তর। তারপর দেখুন 49 নম্বর প্রশ্ন, পটদিদির প্রকৃত নাম কি ছিল? অথবা পটদিদির প্রকৃত নাম বা কোন নামটি ছিল বলে গল্পে উল্লেখ করা হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ, স্নেহলতা মৈত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তথ্য দেখুন যে তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা অঙ্কে গ্র্যাজুয়েট, হয়তো তিনি 1883 সালে জন্মেছিলেন। 50 নম্বর প্রশ্ন, তপনের লেখা গল্পটি নিয়ে কে চলে গিয়েছিলেন? অথবা তপনের লেখা গল্পটি কে সংশোধন করে দিয়েছিলেন? দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই। উত্তর হচ্ছে অপশন ঘ, তপনের ছোট মেসো। 51 নম্বর প্রশ্ন, সৈয়দ মুস্তফা সিরাজের সাজ বেসে গেছে গল্পটি তার কোন গল্প সংকলন গ্রন্থের অন্তর্গত 11 সংখ্যক গল্প? দেখুন এমন প্রমাণ পেয়েছি যে তার কোন গল্প সংকলন গ্রন্থের অন্তর্গত সেটা জানি, বলে দিচ্ছি যে 11 সংখ্যক গল্প, ঠিক আছে। তো আমরা 98% প্রমাণ নিয়ে থাকি, 2% সেটা মিস্টেক হয়ে যায়, খুঁজে পাই না, তো বা চলতি বই থেকে নিতে হয়। উত্তর হচ্ছে অপশন খ, গল্প সমগ্র দ্বিতীয় খণ্ড, সাল হচ্ছে 1987 খ্রিস্টাব্দ। এই গল্প সংকলন গ্রন্থের অন্তর্গত 11 সংখ্যক গল্প। 52 নম্বর প্রশ্ন, ড্যাশ রবির বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, শূন্যস্থান পূরণ করুন। উত্তর হচ্ছে অপশন ঘ, দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। 53 নম্বর প্রশ্ন, মধ্যেতে যে কন্যাখানি রূপেবতী রম্ভা যিনি, মাঝখানের কন্যাটি হলেন কে?
উত্তর হচ্ছে অপশন খ পদ্মাবতী। 54 নম্বর প্রশ্ন, এই জয়যাত্রার পথে তার সহজ প্রবৃত্তি তার পক্ষে নেয় না বা তার পক্ষ নেয় না। এই পথে তার আরাম নেই, তার বিশ্রাম নেই। শত শত যাত্রী প্রাণ দিয়ে এই পথকে কেবলই প্রশস্ত করছে, উন্মুক্ত করেছে। পথটি হলো, উত্তর হচ্ছে অপশন ক প্রয়োজনাতীত, বাইরের জগৎ। 55 নম্বর প্রশ্ন, যে লক্ষ্য বিন্দিতে ভঙ্গ দিল রাজগণ, সেই লক্ষ্যটি হলো, উত্তর হচ্ছে অপশন খ ঊর্ধ্বস্থিত মৎস্যের চক্ষুতে স্মরনিক্ষেপ। 56 নম্বর প্রশ্ন, আনন্দযোগ্য গদ্যে ভ্রমণ মানে লেখিকার কাছে, উত্তর হচ্ছে অপশন ঘ উপরে সবকটি সঠিক, মানে ঘরবসত, শিকড় খোঁজা, খরচ হয়ে যাওয়া থেকে নিজেকে বাঁচানো, উপরে সবকটি সঠিক। 57 নম্বর প্রশ্ন, ইলিয়াসের যে বৌমা ঝগড়াটে বা ঝগড়ে ছিল সে হলো, উত্তর হচ্ছে অপশন ঘ ছোট বৌমা। 58 নম্বর প্রশ্ন, আমায় কেউ নিলাম করবে, কবি নিজেকে কোথায় নিলাম করার কথা বলেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ সুতো কলে কামারশালায়। তবে দেখুন 59 নম্বর প্রশ্ন, পাড়ি দিতে দূর সিন্ধু পারে, দূর সিন্ধু পারে পাড়ি দিতে গিয়ে যে ঘটনাটি ঘটেছে সেটি হলো, উত্তর হচ্ছে অপশন গ তটের কিনারায় নগর পড়ে গেছে। 4 নম্বর প্রশ্ন, তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম, লেখক উদ্দিষ্ট ব্যক্তি মানে মিস মার্গারেট ইনোবল এর কর্মপ্রণালী সম্বন্ধে জেনেছেন কার কাছ থেকে? উত্তর হচ্ছে অপশন খ মিস হেনরিয়েটা মুলারের কাছ থেকে। 61 নম্বর প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের ছুটি গল্পটি 1299 বঙ্গাব্দের পৌষ সংখ্যায় মানে 1892 খ্রিস্টাব্দে মাসিক সাধনা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। কোন পত্রিকায় প্রকাশিত হয়? মাসিক সাধনা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে এই ছোট গল্পটি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ 1926 বা শ্রাবণ 1333 গল্পগ্রন্থের কোন খণ্ডের অন্তর্ভুক্ত হয়? উত্তর হচ্ছে অপশন ক প্রথম খণ্ডের অন্তর্ভুক্ত হয়। তারপরে দেখুন 62 নম্বর প্রশ্ন, ক্ষুদিতের অন্নদান সেবা তোমরা লইবে বলো কেবা। গৌতম বুদ্ধের এই প্রশ্নটি শুনে সর্বপ্রথম কে মাথা হেট করেছিল? অথবা করিয়া রইল মাথা হেট, কে মাথা হেট করে রইল? উত্তর হচ্ছে অপশন খ রত্নাকর শেঠ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 63 নম্বর প্রশ্ন, তখনকার দিনে কলকাতার রাস্তায় চলতো পালকি এবং পয়সা ছিল তামার। তখনকার দিনের পয়সাতে আঁকা থাকতো ন্যাড়া মুখে রাজার মুখ বা ন্যাড়া মাথা রাজার মুখ। মুদ্রা পয়সাতে যে ন্যাড়া মাথা রাজার মুখ আঁকা থাকতো তিনি হলেন কে? উত্তর হচ্ছে অপশন ঘ সপ্তম এডওয়ার্ড। 64 নম্বর প্রশ্ন, আলোবাবু গল্পে অবিনাশবাবু কি ছিলেন? উত্তর হচ্ছে অপশন গ নামজাদা উকিল। তথ্য দেখুন যে সম্পর্কের দিক থেকে অবিনাশবাবু হলেন আলোবাবুর এক দূর সম্পর্কের ভাগ্নির বন্ধুর শ্বশুর। 65 নম্বর প্রশ্ন, পৃথিবী বাড়ুক রোজ কবিতায় কবি চেয়েছেন পৃথিবীর তুলনায় ছোট হতে। তিনি ছোট হতে হতে একগুচ্ছ রেশমের মতো কি হতে চেয়েছেন? উত্তর হচ্ছে অপশন খ ক খ উভয় সঠিক, মানে একগুচ্ছ নরম ও নিরাকার হতে চেয়েছেন। রেশমের মতো একগুচ্ছ নরম ও নিরাকার হতে চেয়েছেন। তারপর দেখুন 66 নম্বর প্রশ্ন, যুগান্তরের কবি কোথায় এসে দাঁড়াবেন? উত্তর হচ্ছে অপশন গ মানহারা মানবীর কাছে। তথ্য দেখুন যে তারপর যুগান্তরের কবি বলবেন ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে যুগান্তরের কবির কথা সভ্যতার শেষ পুণ্যবাণী হয়ে থাকবে। 67 নম্বর প্রশ্ন, পালকের কলমের ইংরেজি নাম কি? এখন আর পালকের কলম আর চোখে পড়ে না। তো পালকের কলমের ইংরেজি নাম হচ্ছে অপশন ক কুইল। তারপর দেখুন 68 নম্বর প্রশ্ন, ইসাবের বাবা তাদের বাড়ির সামনের দাওয়ায় কিসের ওপর বসে হুঁকো খাচ্ছিলেন? অপশন গ খাটিয়ার উপর বসে। আর যদি ঘুরিয়ে প্রশ্ন আসে অথবা ইসাবের বাবা তাদের বাড়ির সামনে দাওয়ায় খাটিয়ার উপর বসে কি খাচ্ছিলেন? উত্তর হচ্ছে অপশন গ হুঁকো। ওকে, দুভাগে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, দুভাগে দিয়েছি প্রশ্নটা। তারপর দেখুন 69 নম্বর প্রশ্ন,
কান্ডারি তব সম্মুখে ওই ড্যাশ। কান্ডারি হুঁশিয়ার কবিতা এই পংক্তিটির শূন্যস্থানে বসবে। উত্তর হচ্ছে অপশন গ, পলাশীর প্রান্তর। কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর। তারপর দেখুন 70 নম্বর প্রশ্ন। বাড়িওয়ালা তো বলে গেলেন, চলেও গেলেন। বাড়িওয়ালা যে কথাটি বলে চলে গেলেন তা হলো, এটা হচ্ছে বইয়ের পিছন দিকে আছে, অপশন ঘ। যদি সেদিনই রাত 12টার মধ্যে তিনি তার টাকা না পান, তাহলে এক যুগ পরে নয়, পরের দিনই লোকে কথা বলবে যে একদা সেখানে বিখ্যাত লেখক শ্রী অমুক চন্দ্র বাস করতেন। 71 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাগরে মিলায় যায়, কে মিলায় যায়? উত্তর হচ্ছে অপশন ক, জাহ্নবী ঢেউ। 72 নম্বর প্রশ্ন, লোহিত সাগরের পরে ভূমধ্য সাগর, দুয়ের মাঝখানে যেন একটি সেতু ছিল, সেতুটির নাম কি? উত্তর হচ্ছে অপশন ঘ, সুয়েজ যোজক। এর ঘটকালিতে এশিয়া এসে আফ্রিকার হাত ধরেছিল। তা দেখুন 73 নম্বর প্রশ্ন, আমাদের ট্রেন অনেক আঁকাবাঁকা পথ অতিক্রম করিয়া ধীরে ধীরে উপরে উঠিতে লাগলো। ট্রেনটি চলেছিল কোন স্টেশনের পথে? এখানকার উচ্চতা হচ্ছে 4864 ফিট। উত্তর হচ্ছে অপশন গ, কার্সিয়াং স্টেশনের পথে। উচ্চতা কত? 4864 ফিট। গাড়িগুলি কটাট্টা শব্দ করতে করতে কখনো দক্ষিণে কখনো উত্তরে এঁকে বেঁকে চলল। পথের দুই ধারে মনোরম দৃশ্য, কোথাও অতি উচ্চ মানে স্টেপ চূড়া, কোথাও আবার নিবিড় অরণ্য। 74 প্রশ্ন, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ দেবী কবি কাজী নজরুল ইসলাম কাকে পাষাণ বেদী বলেছেন? পাঠ্যাংশের আলোচ্য ভাঙার গান কবিতায় মোট কয়টি পংক্তি বা লাইন আছে? উত্তর হচ্ছে অপশন গ, তিনি পরাধীন ভারতবর্ষকে কিন্তু পাষাণ বেদী বলেছেন। ওকে, পরাধীন ভারতবর্ষকে পাষাণ বেদী বলেছেন। আর ভাঙার গান কবিতায় মোট 32টি পংক্তি বা লাইন আছে। তাহলে দেখুন 75 নম্বর প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ গল্পটি তার কোন গল্পগ্রন্থ বা গল্প সংকলন গ্রন্থের অন্তর্গত? 5 সংখ্যক গল্প। এই গল্পগ্রন্থে মোট 7টি গল্প আছে। এই গল্পগ্রন্থে মোট 7টি গল্প আছে, তার মধ্যে পঞ্চম সংখ্যক গল্প, হ্যাঁ, তার কোন গল্পগ্রন্থ বা গল্প সংকলন গ্রন্থের অন্তর্গত 5 সংখ্যক গল্প? উত্তর হচ্ছে অপশন ঘ, সামনে চড়াই। প্রকাশকাল হচ্ছে 1947 খ্রিস্টাব্দ। 76 নম্বর প্রশ্ন দেখুন, যে কেউ আনিয়াছে বহি পিরামিড কণা, এখানে কোন দেশের ডাক টিকিটের কথা বলা হয়েছে? ঠিক আছে, কেউ আনিয়েছে বই পিরামিড কণা, এখানে কোন দেশের ডাক টিকিটের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক, মিশরের। 77 নম্বর প্রশ্ন দেখুন, বালিকা রত্নার বালিকা রহিল না, সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল। পোস্টমাস্টার গল্পে বালিকা রতন কিভাবে জননীর পদ অধিকার করলো? এটা বহু সমস্যা আছে, কিন্তু আমি প্রশ্নগুলোকে সাজিয়ে নিয়েছি। তো আমার মতে অপশন ঘ, উপরের সবগুলি সঠিক হবে। মানে পদ্য খাইয়ে ও বৌদ্ধ ডেকে কপালে হাত দিয়ে এবং আন্তরিক সেবা সবগুলি দিয়ে সে জননীর পদ অধিকার করলো। কিন্তু আমাদের পাঠ্যাংশের শেষে কিন্তু এটা 4টা অপশন দেওয়া আছে, সেগুলো নিয়ে ঝামেলা হয়। 78 নম্বর প্রশ্ন দেখুন, তপনের ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় ছিলেন? উত্তর হচ্ছে তার ছোট মাসি তার থেকে অপশন গ, 8 বছরের বড় ছিলেন। তথ্য দেখুন যে তিনি ছিলেন তপনের চিরকালের বন্ধু। তাহলে তপনের চিরকালের বন্ধুকে ছিলেন তার ছোট মাসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বয়সে বছর কয়েকের বড় হলেও সমবয়সী, কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোট মাসির কাছে। 79 নম্বর প্রশ্ন, নবারুণ ভট্টাচার্যের অশোকে একজন কবিতায় মেয়েটি কবির জন্য কোথায় অপেক্ষা করে দাঁড়িয়েছিল? এই কবিতাটির ইংরেজি তর্জমাটি হলো দ্য আনহ্যাপি ওয়ান। হ্যাঁ, অশোকে একজন কবিতার ইংরেজি তর্জমার নাম কি? দ্য আনহ্যাপি ওয়ান। প্রশ্ন করা হয়েছে যে এই কবিতায় মেয়েটি কবির জন্য কোথায় অপেক্ষা করে দাঁড়িয়েছিল? উত্তর হচ্ছে অপশন খ, দরজায় অপেক্ষা করে দাঁড়িয়েছিল। 80 নম্বর প্রশ্ন, ভারতের আহারে কিসের আগমনে এক ধরনের বিপ্লব এসে গিয়েছে বলে
লেখক আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন। আজকার এটির কল্যাণে এ বিষয়ে ভারত সময় হয়ে যাচ্ছে। আজকার কিন্তু লেখা আছে, আজকের কিন্তু পাঠ্যাংশে লেখা নেই, পাঠ্যাংশে লেখা আছে আজকার এটির কল্যাণে এ বিষয়ে ভারত সময় হয়ে যাচ্ছে। তো উত্তর হচ্ছে অপশন ঘ, ভেজিটেবল ঘি। 81 নম্বর প্রশ্ন, শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাট্যাংশটি তার সিরাজদৌল্লা 1938 নাটকের কোন অঙ্কের কোন দৃশ্য থেকে গৃহীত? উত্তর হচ্ছে অপশন গ, দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে গৃহীত। তথ্য দেখুন যে এই নাট্যাংশের প্রথম সংলাপটি উচ্চারণ করেন সিরাজ ওয়ার্সের উদ্দেশ্যে। নাট্যাংশের প্রথম সংলাপটি উচ্চারণ করেন সিরাজ, কার উদ্দেশ্যে? ওয়ার্সের উদ্দেশ্যে। 82 নম্বর প্রশ্ন, হরিণেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে, এখানে কি ছিঁড়ে নেওয়ার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক, সবুজ ঘাস। 83 নম্বর প্রশ্ন, সুবোধ ঘোষের আলপনা প্রবন্ধ অনুসারে, অনেকে এটা গল্প বলেন, কিন্তু অ্যাকচুয়ালি গল্প নয়, পরীক্ষা আসতে পারে যে আলপনা কি জাতীয় রচনা? আলপনা হচ্ছে প্রবন্ধ, ঠিক আছে? আলপনা কি জাতীয় রচনা? প্রবন্ধ। সুবোধ ঘোষের আলপনা প্রবন্ধ অনুসারে ছোটনাগপুরের কোন কোন আদিবাসী উপজাতি বা সম্প্রদায়ের মধ্যে আলপনার চর্চা খুবই প্রচলিত ছিল? উত্তর হচ্ছে অপশন খ, ওরা ও মুন্ডা। তথ্য দেখুন যে আলপনা চিত্রশিল্পকে লোকশিল্প বলা হয়, একে আটপৌরে শিল্প বলা উচিত, এর সঙ্গে সঙ্গীতের শিল্পধর্মের তুলনা হতে পারে, ঠিক আছে? তাহলে ওরা ও মুন্ডা এই আদিবাসী উপজাতি বা সম্প্রদায়ের মধ্যে আলপনার চর্চা খুবই প্রচলিত ছিল। 84 নম্বর প্রশ্ন, তামিলনাড়ুর আইয়ার পরিবারে জন্মগ্রহণকারী কবি সাহিত্যিক কি বা জগন্নাথনের মিঠাইওয়ালা গল্পটির তর্জমা করেন কে? সাহিত্যিক বিষ্ণুপদ ভট্টাচার্য। খুবই ইম্পর্টেন্ট। তাহলে কোথায় জন্মগ্রহণ করেন? তামিলনাড়ুর আইয়ার পরিবারে। কে জন্মগ্রহণ করেন? কি বা জগন্নাথন। তার মিঠাইওয়ালা গল্পটির তর্জমা কে করেন? এবং 3টা প্রশ্ন পেয়ে গেলেন। বিষ্ণুপদ ভট্টাচার্য, সব এখানে আছে। এই গল্পে অবধ শিশুর কচি গলে বা কচি গালে মুন্নিস্বামী কোষে এক চড় বসিয়ে দিল, এর কারণ কি? উত্তর হচ্ছে অপশন ঘ, শিশুটি মিঠাই খেয়ে নিয়েছিল। আমরা যখন বই লিখেছিলাম তখন স্কোপ ছিল না, সেই জন্যই সমস্যায় পড়ে গেছিলাম, ঠিক আছে? তো এগুলো আমাদের সব বাংলা সাহিত্যিকেই, আমাদের বাংলা অল ইন ওয়ান বইতে আছে, ঘুরিয়ে ফিরিয়ে আছে, সেরকম আমি একত্রিত করে দিয়েছি, কারণ সেখানে স্কোপ ছিল না, যেহেতু মাত্র 50টা সেট ছিল, তো সেই জন্য আমি এখানে একত্রিত করে দিয়েছি, ঠিক আছে? তাহলে কিন্তু প্রশ্ন আলাদা আলাদা করতে পারতাম। 50 নম্বর প্রশ্ন দেখুন, যে মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক ড্যাশ ধারে এসে দাঁড়িয়েছি, শূন্যস্থান পূরণ করুন। অপশন গ, মহাসমুদ্রের। মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। তারপর দেখুন 86 নম্বর প্রশ্ন, এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না, এখানে কোন দুই ভাষার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন ঘ, আরবি ও ফার্সি। 37 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কবি বাংলার সন্ধ্যার কি রং উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ, সন্ধ্যার নীল রং উল্লেখ করেছেন। 88 নম্বর প্রশ্ন, আমাদের কোন ছেলে লঙ্কা জয় করে সিংহল নামে নিজের শৌর্যের পরিচয় রেখে গিয়েছেন? উত্তর হচ্ছে অপশন গ, বিজয় সিংহ। তাহলে দেখুন 89 নম্বর প্রশ্ন, খুবলে খেয়ে যাবে তার চোখ, কারা খুবলে খাবে? উত্তর হচ্ছে অপশন ঘ, দুর্নামের ঝাঁকঝাঁক কুটি। 90 নম্বর প্রশ্ন দেখুন, চন্দ্রনাথ পাঠ্যাংশটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের প্রথমাংশের সম্পাদিত রূপ? উত্তর হচ্ছে অপশন খ, আগুন উপন্যাসের। প্রকাশ সাল কত? 1937 খ্রিস্টাব্দ বা আশ্বিন 1344 বঙ্গাব্দ, 54 নয়, 1344 বঙ্গাব্দ, ঠিক আছে? এটা মোটামুটি 1937 খ্রিস্টাব্দ বললেই হবে, ঠিক আছে? 1937 আগুন উপন্যাসের প্রথম অংশের সম্পাদিত রূপ। সমালোচকেরা চন্দ্রনাথের শৈশবের সঙ্গে তার যোগভ্রষ্ট 1907 বা 1367 উপন্যাসের সুদর্শন চরিত্রের শৈশবের সাদৃশ্য লক্ষ্য করেছেন, ঠিক আছে? তা চন্দ্রনাথের সঙ্গে কার তোমার যোগভ্রষ্ট 1960 বললেই হবে, এই উপন্যাসের সুদর্শন চরিত্রের শৈশবের সাদৃশ্য লক্ষ্য করেছেন। তারপর দেখুন 91 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নগরলক্ষ্মী কবিতায়
হা রবে দুর্ভিক্ষ কোথায় জেগে উঠেছিল? উত্তর হচ্ছে অপশন ঘ, শ্রাবস্তিপুরে। তারপর দেখুন 92 প্রশ্ন ইলিশ কবিতা থেকে, যে রাত্রি শেষে কোথায় অন্ধকালো মালগাড়ি ভরে ওঠে? উত্তর হচ্ছে অপশন গ, রাত্রি শেষে গোয়ালন্দে অন্ধকালো মালগাড়ি ভরে ওঠে। তারপর দেখুন 93 প্রশ্ন, বুধবার পাখি কবিতায় পাহাড়ের উপর পাখিরা কিভাবে আসে? উত্তর হচ্ছে অপশন গ, ঝাঁকে ঝাঁকে আসে। তথ্য দেখুন যে কাব্যরসের বিচারে এই কবিতাটি প্রধানত প্রকৃতি বিষয়ক কবিতা। এই কবিতাটিতে বুধা হলো গ্রাম্য ছেলে, এখানে সে প্রকৃতির উন্মুক্ত পরিবেশে বা মুক্ত প্রকৃতির কোলে যেতে চায়। তাও দেখুন 94 প্রশ্ন, তথ্য কিন্তু অনেক বেশি আছে। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু, এখানে তার বলতে কার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কথা বলা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দেখুন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ছিলেন কঙ্কাবতী ডমরুধরের স্বনামধন্য লেখক। তিনি মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে। এই প্রবধাংশের লেখক হচ্ছে শ্রীপান্থ, প্রকৃত নাম নিখিল সরকার। তার মৃত্যুতে মানে ত্রৈলোক্যনাথের মুখোপাধ্যায়ের মৃত্যুতে নিবের কলমের খুনির ভূমিকা রেখেছেন। আবার তথ্য দেখুন কয়েকটা দেওয়া আছে যেগুলো আমি স্কোপ পাইনি। এই প্রবন্ধে লেখক বলেছেন সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। তাহলে শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তিনি কলমকে তলোয়ারের চেয়েও শক্তিধর বলেছেন, মানে লেখক নিখিল সরকার কাকে তলোয়ারের চেয়েও শক্তিধর বলেছেন? উত্তর হচ্ছে কলমকে, যেটা বর্তমানে দেখা যায় না। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তারপর দেখুন 95 প্রশ্ন, সাজ ভেসে গেছে দেখে, যে সেই চাঁদে আমেরিকান বা রাশিয়ানদের বাবার সাধ্যি নেই পা বাড়ায়, এ কথা মাদারহাটির কে বিশ্বাস করেন? উত্তর হচ্ছে অপশন গ, ধরনী তহসিলদার। এটা সাজ ভেসে গেছে পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে। তারপর দেখুন 96 প্রশ্ন, নিপতিতা চেতন রোহিত পদ্মাবতী চেতনা হারিয়েছেন। উত্তর হচ্ছে অপশন ক, সমুদ্রের ঝড় ঝঞ্ঝায়। তা দেখুন 97 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমার শুধু একটা ড্যাশ গান বাঁধবে সহস্র উপায়ে, শূন্যস্থান পূরণ করুন। অথবা গান বাঁধবে সহস্র উপায়ে কে গান বাঁধবে? উত্তর হচ্ছে অপশন খ, কোকিল। 98 নম্বর প্রশ্ন, মানুষ সেখানে স্বপ্নে ভ্রমণ করে, মানুষ কোথায় স্বপ্নে ভ্রমণ করে? উত্তর হচ্ছে অপশন খ, অবিনশ্বর স্বর্গে। তারপর দেখুন 99 নম্বর প্রশ্ন, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, এখানে চিকুর বলতে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, বিদ্যুৎ বা তড়িৎকে। বইয়ের পিছন দিকে দেওয়া আছে এই প্রশ্নটা। 100 নম্বর প্রশ্ন, মণিখচিত আংটিতে খোদাই করা ছিল? উত্তর হচ্ছে অপশন গ, রাজার নাম। 101 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিমালয় দর্শন প্রবধাংশে লেখিকা কোন ক্ষুদ্র গাড়িগুলিকে খেলনা গাড়ির সঙ্গে তুলনা করেছেন? উত্তর হচ্ছে অপশন গ, হিমালয়ান রেলগাড়িগুলিকে। 102 নম্বর প্রশ্ন, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, উদ্ভিদাংশটির মাধ্যমে যে ভাবনা ব্যক্ত হয়েছে তা হলো? এটাও বইয়ের পিছনে দেওয়া আছে। অপশন ক, পাড়ি দেওয়ার বাসনা থাকলেও বন্ধন ছিন্ন করা যায় না। 103 নম্বর প্রশ্ন দেখুন, বৃষ্টির সঙ্গে বৃক্ষ পল্লবের সঙ্গে ড্যাশ, এই লুকোচুরি খেলা আমি চোখ ভরে দেখছি আর কান পেতে শুনছি, শূন্যস্থান পূরণ করুন। এটা হচ্ছে বর্ষা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। উত্তর হচ্ছে অপশন ঘ, সমীরণের। তবে একটা জিনিস আমি প্রমাণ সহ নিয়ে হাজির হয়েছি, এটা অনেকে বলে যে তার বিচিত্র প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি বিচিত্র প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, বিচিত্র প্রবন্ধ কি কোনো সংকলন আছে? সেটা তো নয়। দেখুন তথ্য দিয়ে আমি হাজির হয়েছি যে বিশেষ দ্রষ্টব্য। উদ্ভিদাংশটি প্রমথ চৌধুরীর বর্ষা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এই প্রবন্ধটি 1329 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ থেকে আষাঢ় সংখ্যায়, মানে 1922 খ্রিস্টাব্দে প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক সৌজপত্র পত্রিকায় প্রকাশিত হয়।
সূচপত্র পত্রিকার প্রথম প্রকাশ দেখুন 8ই মে 1914 বা 25 বৈশাখ 1321 বঙ্গাব্দ। ঠিক আছে, তাহলে কবে সূচপত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে? 1329 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ সংখ্যায় বা জ্যৈষ্ঠ আষাঢ় সংখ্যায়, মানে 1922 খ্রিস্টাব্দে এটা সূচপত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। ওকে, পরবর্তীতে এই প্রবন্ধটি লেখকের প্রবন্ধ সংগ্রহ দ্বিতীয় খণ্ড। তাহলে মেনটা কোনটা? মেন হচ্ছে অথেন্টিক হচ্ছে প্রবন্ধ সংগ্রহ দ্বিতীয় খণ্ড, সাল হচ্ছে 1954 খ্রিস্টাব্দ। হ্যাঁ, এই সংকলন গ্রন্থের বা 1360 বঙ্গাব্দ, এই সংকলন গ্রন্থের বিচিত্র প্রবন্ধ বিষয়ের অন্তর্ভুক্ত হয়। বিষয়টা হচ্ছে বিচিত্র প্রবন্ধ। ঠিক আছে, বিষয়টা হচ্ছে বিচিত্র প্রবন্ধ, কিন্তু মূল হচ্ছে অথেন্টিক অ্যান্সার কি হবে? প্রবন্ধ সংগ্রহ দ্বিতীয় খণ্ড, মার্চ 1954 খ্রিস্টাব্দ বা 1360 বঙ্গাব্দ। এই প্রবন্ধ সংকলন গ্রন্থে কিন্তু অন্তর্ভুক্ত হয়, বিচিত্র প্রবন্ধ বিষয়ের অন্তর্ভুক্ত হয়। তারপর দেখুন 104 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোন গুণে দাসরথী কিনেছে তোমারে? এখানে দাসরথী বলতে কাকে বোঝানো হয়েছে? ঠিক আছে, দাসরথী বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, শ্রীরামচন্দ্রকে। 105 নম্বর প্রশ্ন দেখুন, দাঁড়া ওই মানহারা মানবীর দ্বারে। অতীতাংশে মানহারা মানবী বলতে বোঝানো হয়েছে, হ্যাঁ, মানহারা মানবী বলতে বোঝানো হয়েছে, উত্তর হচ্ছে অপশন খ, আফ্রিকা মহাদেশকে। 106 নম্বর প্রশ্ন দেখুন, কলকাতার জানবাজারের এক ধনী বাঙালি প্রীতিরাম দাস প্রচুর টাকা রোজগার করে কত খ্রিস্টাব্দে আবার কলকাতায় ফিরেছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, 1777 খ্রিস্টাব্দে। তথ্য দেখুন, 1804 খ্রিস্টাব্দে তার কনিষ্ঠ পুত্র, মানে ওই প্রীতিরাম দাস আছে ধনী বাঙালি, প্রীতিরাম দাসের কনিষ্ঠ পুত্রের নাম কি? রাজচন্দ্র। রাজচন্দ্রের সঙ্গে হরেকৃষ্ণ দাস, যার স্থানীয় নাম হারু হরামি, ও রামপ্রিয়া দেবীর কন্যা রানী রাসমণির বিবাহ হয়। তাহলে রানী রাসমণির সঙ্গে হরেকৃষ্ণ দাসের, সরি, রানী রাসমণির সঙ্গে রাজচন্দ্রের কবে বিবাহ হয়? রানী রাসমণির সঙ্গে রাজচন্দ্রের বিবাহ হয় 1804 খ্রিস্টাব্দে। তিনি প্রীতিরাম দাসের কনিষ্ঠ পুত্র ছিলেন। তাহলে আর রানী রাসমণির পিতামাতার নাম কি? রানী রাসমণির পিতামাতার নাম হচ্ছে হরেকৃষ্ণ দাস, স্থানীয় নাম হারু হরামি ও রামপ্রিয়া দেবী। ঠিক আছে, দেখুন কত তথ্য আছে একটা প্রশ্নের মধ্যে। 107 নম্বর প্রশ্ন, একাকারে কবিতায় কবি যে সুগা দুনিয়া জুড়ে শান্তির জন্যে একাশনে একাকারে প্রার্থনা করেছেন তা হলো? অপশন গ, জগৎজোড়া। উত্তর হচ্ছে অপশন গ, জগৎজোড়া। তারপর দেখুন 108 নম্বর প্রশ্ন, বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। বাস যাত্রীদের এমন প্রতিক্রিয়ার কারণ কি? উত্তর হচ্ছে অপশন খ, এটা বই পিছন দিকে দেওয়া আছে মনে হয়, যে বহুরূপী হরিদার পাগলের সাজটা হয়েছে চমৎকার। 109 নম্বর প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, সেগুলো কি কি? অভিধা, লক্ষণ ও ব্যঞ্জনা। শব্দের ত্রিবিধ কি কোনগুলো? অভিধা, লক্ষণ ও ব্যঞ্জনা। এর মধ্যে প্রথমটি শুধু কোন অর্থ প্রকাশ করে? উত্তর হচ্ছে অপশন ক, প্রথমটি শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে। ঠিক আছে, যেমন দেশের অর্থ ভারত ইত্যাদি অথবা স্থান। তারপর দেখুন 110 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের নানাবিদ্যার আয়োজন প্রবন্ধটি তার কোন আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে অপশন ক, জীবন স্মৃতি। সাল হচ্ছে 1912 খ্রিস্টাব্দ বা 1319 বঙ্গাব্দ। 1912 মনে গেলেই চলবে। ঠিক আছে, একটা তথ্য দেখুন যেটা আমি দিতে পারিনি। এই প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিষ্ণুবাবু রবিবার সকালে গান শেখাতে আসতেন। তাহলে কে রবিবার সকালে রবীন্দ্রনাথ ঠাকুরকে গান শেখাতে আসতেন? উত্তর হচ্ছে বিষ্ণুবাবু। ঠিক আছে, তো আমাদের বইয়ে 110টা প্রশ্ন ছিল, আমি আরও গুরুত্বপূর্ণ 24টা প্রশ্ন অ্যাড করেছি, সেটা একটু দেখে নিন, যেগুলো আমাদের বাংলা অল ইন ওয়ান বইতে নেই। ঠিক আছে, 24 না 26টা অ্যাড করেছি। দেখুন, উমাচরণ মাস্টারের লেখা বইটির নাম কি? এই বইটিকে তিনি কি বলতেন বা কোন ধরনের রচনা এটা? উত্তর হচ্ছে অপশন ক, আক্কেল গুড্ডুম। এই বইটিকে তিনি প্রহসন বলতেন। 112 নম্বর প্রশ্ন, পিসিমা গল্পকথককে কোন বইটি আনতে বলেছেন? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ, কেষ্ট শতনাম। 113 নম্বর প্রশ্ন, ব্যাঘ্রেরা অরণ্য মধ্যে একত্রিত হয়েছে যে কারণে, তা হলো? উত্তর হচ্ছে অপশন গ, পরস্পরের মঙ্গল সাধনে। 114 নম্বর প্রশ্ন, রাধারানীর সঙ্গী প্রতীকটি মালার দাম নির্ধারণ করেছিল কত পয়সা?
উত্তর হচ্ছে অপশন গ 4 পয়সা। 115 প্রশ্ন, এবার মাইত হাতি লুঠিত ভাণ্ডার উদ্ধৃতিটি কোন পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে? এগুলো পরীক্ষা নিয়েছি। উত্তর হচ্ছে অপশন খ বহুরূপী, এটা হচ্ছে হরিদার উক্তি। আমি স্পিডে বলছি, তবুও কিন্তু আপনারা ভালো করে পড়বেন, আর কিন্তু কমেন্ট করে জানাবেন কত পেয়েছেন। মনে মনে অ্যান্সার করবেন, তবে কমেন্ট করে জানাবেন। আর যারা পরীক্ষা দিচ্ছেন, বারবার বলছি, আমি হয়তো বিকালে আমি আজ প্রশ্নটা দিয়ে দেবো, 3 নম্বর পরীক্ষা এটা। তো প্রশ্নটা কিন্তু আপনারা পড়বেন, তাও পরীক্ষা দেবেন। ওকে, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেল একটা নাম হচ্ছে বাংলা অল ইন ওয়ান, একটা হচ্ছে বাংলাটি চৈতমালা। আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে জয়েন হয়ে যাবেন। পরীক্ষা বিকালে দেবেন কি সন্ধ্যায় দিন কোনো যায় আসে না, আমি রাত্রিবেলা উত্তরটা আপলোড করে দেবো, একবার মিলিয়ে নেবেন। তারপর দেখুন 116 নম্বর প্রশ্ন, যে রবিবারে সকালে তিনি না আসিতেন, সে রবিবার আমার কাছে রবিবার বলিয়াই মনে হইতো না। এখানে যার কথা বলা হয়েছে তিনি হলেন, উত্তর হচ্ছে অপশন গ সীতানাথ দত্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখুন 117 নম্বর প্রশ্ন, ইটালি ও সিসিলির মাঝখানে অবস্থিত, উত্তর হচ্ছে অপশন গ মেসিনা প্রণালী। এখান থেকে আর সাজ ভেসে গেছে থেকে বহু প্রশ্ন দিয়েছি আমি, ঠিক আছে? এখান থেকে আর সাজ ভেসে গেছে থেকে কিন্তু বহু প্রশ্ন দিয়েছি আমি। 118 নম্বর প্রশ্ন, লেখক ইটালি ও সিসিলির মাঝখানে মেসিনা প্রণালী দিয়ে যাবার সময় কি দেখেছিলেন? উত্তর হচ্ছে অপশন খ দুই ধারের পাহাড়ের সারি। 119 নম্বর প্রশ্ন, লেখক স্টম্বলি আগ্নেয়গিরির কাছে দিয়ে যাওয়ার সময় কি দেখেছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ পাহাড়ের বুকে রাবণের চিতা। তারপর দেখুন 120 নম্বর প্রশ্ন, জল ছাড়া ও দুটি দৃশ্য ছাড়া দেখবার আর কিছু নেই, প্রথম দৃশ্যটি কি? উত্তর হচ্ছে অপশন গ দুই ধারের পাহাড়ের সারি। মানে যেটা তিনি ওই দেওয়া আছে না, যে ইটালি ও সিসিলির মাঝখানে মেশিনের প্রণালীতে যাওয়ার সময় দেখেছিলেন দুই ধারের পাহাড়ের সারি। তারপর দেখুন 121 নম্বর প্রশ্ন, জল ছাড়া ও দুটি দৃশ্য ছাড়া দেখবার আর কিছু নেই, দ্বিতীয়টি কি? প্রথমটি হচ্ছে দুই ধারের পাহাড়ের সারি, দ্বিতীয়টি কি? দ্বিতীয়টি হচ্ছে অপশন ঘ পাহাড়ের বুকে রাবণের চিতা। এই পাহাড়ের বুকে রাবণের চিতা লেখক স্টম্বলি আগ্নেয়গিরির কাছ দিয়ে যাওয়ার সময় দেখেছিলেন, ঠিক আছে? তাহলে দ্বিতীয় দৃশ্যটি কি? পাহাড়ের বুকে রাবণের চিতা। কিন্তু বইতে ভালো করে পড়বেন। 122 নম্বর প্রশ্ন দেখুন, এসার দাদু হাজি সাহেব এসাকে নিয়ে গান্ধীর কাছে যেতেন কখন? উত্তর হচ্ছে অপশন ঘ সন্ধ্যের পর, ঠিক আছে? এসাকে নিয়ে গান্ধীর কাছে যেতেন, অপশন ঘ সন্ধ্যের পর। 123 নম্বর প্রশ্ন দেখুন, তার বর্তমান সংকল্প এই যে, মিস মুলারের বর্তমান সংকল্পটি হলো কোনটি? তো কার বর্তমান সংকল্প? মিস মুলারের বর্তমান সংকল্প। তো বর্তমান সংকল্পটি হলো কোনটি? উত্তর হচ্ছে অপশন গ তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন। 124 নম্বর প্রশ্ন, কেরানির গিন্নির ভাঁড়ার আমোদিত হয় কিসের গন্ধে, কিসের ঝাঁঝে? উত্তর হচ্ছে অপশন ঘ সরষে বা সরস সরষের ঝাঁঝে, ঠিক আছে? কেরানির গিন্নির ভাঁড়ার আমোদিত হয় সরস সরষের ঝাঁঝে। 125 প্রশ্ন দেখুন, আফ্রিকা থেকে, আফ্রিকাকে ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে বাঁধা হয়েছিল কোথায়? উত্তর হচ্ছে অপশন ঘ বনস্পতির নিবিড় পাহাড়ায়। 126 প্রশ্ন, এটা অনেকে ডিপলি ছাড়া বলতে পারবেন না, এটা আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। আজ কোথায় ঝড় ঘনিয়ে উঠেছে? উত্তর হচ্ছে অপশন খ পশ্চিম দিগন্তে। 127 নম্বর প্রশ্ন, এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোপেতে ড্যাশ, শূন্যস্থান পূরণ করুন। উত্তর হচ্ছে অপশন গ রাজপুত। একসময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোপেতে রাজপুত। তারপর দেখুন 128 নম্বর প্রশ্ন, সাজ ভেসে গেছে থেকে কিন্তু বহু প্রশ্ন দিয়েছে, ঠিক আছে? লাস্টকালে দেখুন, সাজ ভেসে গেছে গল্পে মাইলোবাসের নিবাস সাকির মাদারাটিতে। কোথায়? সাকির মাদারাটিতে। পোস্ট অফিস গোকরণে এবং থানা ছিল কান্দিতে। এগুলি পশ্চিমবঙ্গের কোন জেলার অন্তর্গত? এগুলি পশ্চিমবঙ্গের অপশন গ মুর্শিদাবাদ জেলার অন্তর্গত। 129 নম্বর প্রশ্ন, দলে বইয়ালি করি, বইয়ালি কথাটির অর্থ কি? উত্তর হচ্ছে অপশন ঘ প্রম্পট করা। এটা হসন্ত চিহ্ন ছিল কিন্তু দিতে পারিনি, যাই হোক। বইয়ালি কথাটির অর্থ কি? অপশন ঘ প্রম্পট করা। তারপর দেখুন 130 নম্বর প্রশ্ন, সাজ ভেসে গেছে গল্পে বইয়ালি কে করতেন, অথবা এই গল্পে বইয়াল কে ছিলেন?
তিনি অল্প স্বল্প লেখাপড়া জানতেন। লেখাপড়ে নয়, তিনি অল্প স্বল্প লেখাপড়া জানতেন। ওকে, তো উত্তর হচ্ছে অপশন খ, বাহাসতুল্লাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বইয়ালে কে করতেন বা বইয়াল কে ছিলেন, একই প্রশ্ন। বাহাসতুল্লাহ, তিনি কিন্তু অল্প স্বল্প লেখাপড়া জানতেন। ওকে, তারপর দেখুন 131 নম্বর প্রশ্ন। সাজ ভেসে গেছে গল্পে বাহাসতুল্লাহ যখন পালার হাতে লেখা মস্ত খাতা আসরে পম্পট করতেন, তখন তাকে মাথায় হ্যারিকেন চাপিয়ে আলোকে দিতেন। উত্তর হচ্ছে অপশন গ, নগেন বাগদি। 132 প্রশ্ন দেখুন। সাজ ভেসে গেছে গল্পে বেউলোকে সাজ দেন। উত্তর হচ্ছে সাজ ভেসে গেছে গল্পে বেউলো সাজ দেন। অপশন ঘ, অমূল্য। ওকে, অপশন ঘ, অমূল্য এই গল্পে বেউলো সাজ দেন। তথ্য দেখুন যে তার গায়ের রং ছিল কালো, হালকা গড়ন, মুখে মেয়েলি ছাঁদ, বয়স কত, 15-16 বছর। তিনি জাতে ছিলেন বাউরি। তাহলে অমূল্যর বয়স কত, 15 থেকে 16 বছর। তিনি জাতে কি ছিলেন, জাতে ছিলেন বাউরি, এটা মনে রাখবেন। তাহলে দেখুন 133 নম্বর প্রশ্ন। সাজ ভেসে গেছে গল্পে নখাইকে সাজ দেন, অথবা এই গল্পে নখাইয়ের পাঠ কে করতেন। দেখুন প্রশ্নটা কিন্তু একই। এই গল্পে নখাইকে সাজ দেন অথবা এই গল্পে নখাইয়ের পাঠ কে করতেন। উত্তর হচ্ছে অপশন ঘ, আকাশ আলী। আমি কিন্তু প্রত্যেকটা লিস্ট দিয়ে দিয়েছি যে কে কি করতেন, ঠিক আছে। নখাইয়ের পাঠ করতেন আকাশ আলী। তথ্য দেখুন, তার বাবার নাম ছিল আব্বাস হাজি। কার বাবার নাম আব্বাস হাজি, আকাশ আলীর বাবার নাম ছিল আব্বাস হাজি। ওকে, তারপর দেখুন 134 প্রশ্ন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাজ ভেসে গেছে গল্পে চাঁদ সদাগরকে সাজ দেন। তিনি ছিলেন এক সময় এলাকার সেরা পালোয়ান। চাঁদ সদাগর ছিলেন এক সময় এলাকার সেরা পালোয়ান, ঠিক আছে। তো সাজ ভেসে গেছে গল্পে চাঁদ সদাগর কে সাজ দেন, এটা আমাদেরকে বলতে হবে। উত্তর হচ্ছে অপশন ক, মৈলবাস। ওকে, তা দেখুন 135 প্রশ্ন। তবলচি নারায়ণবাবু তবলায় কোন ঠুকরি গায়ককে তাক লাগিয়ে দিয়েছিল। তবলচি নারায়ণবাবু, তা তবলচি কে ছিলেন, নারায়ণবাবু। হ্যাঁ, তবলচি নারায়ণবাবু তবলায় কোন ঠুকরি গায়ককে তাক লাগিয়ে দিয়েছিল। উত্তর হচ্ছে অপশন ঘ, ওস্তাদ হাবল গোসাই। দেখুন এবার দেখে নিই, তাহলে রিপিট করে নিই যে সাজ ভেসে গেছে কে কে এসেছিল। তাহলে প্রথমে বইয়ালে কি করতেন, বইয়ালে হচ্ছে বাহাসতুল্লাহ, ঠিক আছে। বইয়ের কথার অর্থ হচ্ছে পম্পট করা। আচ্ছা, বাহাসতুল্লাহ যখন পালার হাতে লেখা মস্ত খাতা আসরে পম্পট করতেন, তখন তাকে মাথায় হ্যারিকেন চাপে আলো দিতেন নগেন বাগদি। এই গল্পে বেউলো সাজ দেন কে, অমূল্য। তার গায়ের রং ছিল কালো, হালকা গড়ন, মুখে মেয়েলি ছাদ, বয়স 15 থেকে 16 বছর, যারা ছিলেন বেউরি। আর এই গল্পে নখাইকে সাজ দেন বা নখাইয়ের পাঠ করতেন কে, আকাশ আলী। আকাশ আলীর বাবার নাম ছিল আব্বাস হাজি। ওকে, আকাশ আলীর বাবার নাম কি ছিল, আব্বাস হাজি। আর এই গল্পে চাঁদ সদাগর সাজ দেন, ভেরি ইম্পর্টেন্ট, মৈলবাস। এই মৈলবাস ছিলেন একসময় এলাকার সেরা পালোয়ান। আর তবলচি ছিলেন নারায়ণবাবু। তো তবলচি নারায়ণবাবু তবলায় কোন ঠুকরি গায়ককে, হ্যাঁ, তাক লাগিয়ে দিয়েছিল। তো ঠুকরি গায়কের নাম কি, অপশন ঘ, ওস্তাদ হাবল গোসাইকে তাক লাগিয়ে দিয়েছিল। আজকের শেষ প্রশ্ন, 136 নম্বর প্রশ্ন। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেলবাটনটি প্রেস করে নেবেন, ঠিক আছে। যদি মনে হয় যে উপকারে লেগেছে, সবাই সাবস্ক্রাইব করবেন আর কি কত নাম্বার পেয়েছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সবাই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। আমি কিন্তু পরীক্ষার প্রশ্ন পাঠাবো বিকালবেলা, আপনারা রাতে উত্তর করবেন, আমি রাতে কিন্তু অ্যান্সার দিয়ে দেবো ইউটিউবে, কে কত নাম্বার পেয়েছেন দেখে নেবেন, ঠিক আছে। তো চলুন লাস্ট 170 প্রশ্ন। রাত দুটোর কোন বীজ লেখিকার বুকের মধ্যে এখনো প্রতিধ্বনি তুলে চলেছে। দেখুন প্রথম লেখিকার কথা বলেছি, মানে বুঝতে পারছেন কোনটা হতে পারে, তাও অনেকে তো গেস করবেন। তো এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে আনন্দযজ্ঞ থেকে নেওয়া হয়েছে। আনন্দযজ্ঞ থেকে নেওয়া হয়েছে। রাত দুটোর কোন ব্রিজ লেখিকার বুকের মধ্যে এখনো প্রতিধ্বনি করে তুলেছে বা প্রতিধ্বনি করে তুলে চলেছে। উত্তর হচ্ছে অপশন ঘ, গোদাবরী ব্রিজ, ঠিক আছে। উত্তর হচ্ছে অপশন ঘ, গোদাবরী ব্রিজ। এই হচ্ছে 36টা প্রশ্ন, সবাই দেখে নেবেন, কে কত নাম্বার পেয়েছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। সবার পরীক্ষা ভালো। আমি এখনও 2 থেকে 3টা প্রশ্ন আজকে ইউটিউবে আপলোড করবো, সবাই দেখে নেবেন, কাল আপলোড করবো, সবাই দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।